নবগঠিত বিএনপি সরকার তাদের নেতাদের ৬ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে মূলত নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করেছে বলে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হলেও অবশেষে স্থানীয় সরকার নির্বাচনের জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে দেশের সব জেলা প্রশাসককে ইউনিয়ন ও পৌরসভার বর্তমান অবস্থা জানতে চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি দেওয়া হয়েছে। আগামী জুলাইয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে শুরু হতে পারে। পাশাপাশি দেশের সব পৌরসভার ভোটও সেরে ফেলতে চায় সরকার। তবে স্থানীয় সরকারের এই নির্বাচন দলীয় প্রতীকে নাকি সাধারণ প্রতীকে সেই অপেক্ষায় রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের ৫টি স্তরে দলীয় পরিচয় ও প্রতীকে নির্বাচন করতে ২০১৫ সালে আইন সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই আইন অনুসারে এখন প্রতীক থাকবে কি থাকবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদ থেকে নির্ধারণ হবে। তবে বিএনপির একটি বড় অংশের মত স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে না করার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে দলীয় প্রতীকে নির্বাচনের কারণে যেমন সহিংসতা বেড়েছে, ঠিক তেমনি অযোগ্য লোক নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ে জানিয়ে নির্বাচন বিশেষজ্ঞদের দাবি স্থানীয় নির্বাচন এবার সাধারণ প্রতীকে করতে। আসলে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক না নির্দলীয় প্রতীকে হওয়া উচিত, এ নিয়েই কোন দল কি ভাবছে, স্থানীয় নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতি বা কেমন, জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও কি সংঘাত ও সহিংসতা মুক্ত হওয়ার সম্ভাবনা আছে কি না, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। অ্যাডভোকেট আতিকুর রহমান, স্থানীয় নির্বাচন জামায়াতের একটা দীর্ঘদিনের দাবি ছিল, এমনকি নির্বাচনের আগে আমরা এটিও শুনেছি তারা আসলে আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছিল এবং পরে তারা যে সংসদ নির্বাচন সেই নির্বাচন চাইছিল। যদিও এখন জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আমরা সরকার পেয়েছি, নির্বাচিত সরকার। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হবে নাকি আসলে দলীয় প্রতীকে হবে সেটি নিয়ে নানানভাবে আলোচনা সমালোচনা আছে। স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে হয় সেক্ষেত্রে দেখা গেছে সংঘাত সহিংসতা বাড়ে। জামায়াত ইসলামী কি চাইছে এই মুহূর্তে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, ৫ই আগস্টে আমাদের ফ্যাসিবাদী সরকারের পতনের পরে সর্বমহল থেকে দাবি উঠেছিল লোকাল ইলেকশনটা আগে করার জন্য, এবং জামায়াত ইসলামী সহ অনেকগুলো দলই আমরা বলেছি যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচনটা হয় তাহলে আমরা বুঝতে পারবো ইলেকশনের পরিবেশটা আমাদের কেমন হয়, এবং যাতে জাতীয় ইলেকশনটাকে আমরা সুষ্ঠুভাবে করার সেখানে সুযোগ পাই। তো নানা কারণে তখন সরকার সেই জায়গা থেকে তারা পিছু হটেছেন। বিশেষ করে একটা বড় দল তারা চাননি বলেই সরকার তখন সেই ঝুঁকিটা নিতে চাননি। এখন এসে আমরা প্রথমে শুনলাম যে খুব অল্প সময়ের মধ্যেই ইলেকশনগুলো শুরু হবে, কিন্তু জনমনে তখনই একটা আশঙ্কা তৈরি হয়েছে যখন দেখা গেলো যে গুরুত্বপূর্ণ 6টা সিটি কর্পোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দেখুন, এই কাজটি কিন্তু এর আগে আওয়ামী লীগ সরকারও করেছে এবং সেই সময় কিন্তু বিএনপি তারা বিরোধিতা করেছে, যেটি জনগণের কল্যাণে, যেহেতু আগে যে অবস্থায় চলছিল বিগত 1.5 বছর, ওই অবস্থাটা ধারাবাহিকতা বজায় রেখে যদি দ্রুত সময় ইলেকশনটা করা যেত তাহলে মানুষ সেবাটা পেত এবং দীর্ঘ সময়ের যে একটা অসুবিধার মধ্যে জনগণ পড়ে আছে সেটি সমাধান করা যেত। এখন ওনারা বলছেন, কিন্তু মানুষের একটা ধারণা তৈরি হয়েছে যে খুব সহসা হয়তো এই ইলেকশনটা সরকার দেবে না, কিংবা নানা সমীকরণ সরকারের মধ্যে আছে। দেখুন, জাতীয় নির্বাচন নিয়ে আমরা অনেক কথাই বলি। জামাত ইসলামীও সুনির্দিষ্টভাবে 50 থেকে 52টি জায়গায় আমরা অভিযোগ দিয়েছি যেখানে ভোট গণনা এবং ফলাফল ডিক্লেয়ারের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কথা আমরা বলেছি। এবারের সবচেয়ে বড় দিক হচ্ছে ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি না, এবং আমরা দেখলাম যে জামাত ইসলামী এবং বিএনপি যে 222টা আসনে ইলেকশন করেছে দাঁড়িপাল্লা এবং দানের শীষ, সেখানে ভোটের ব্যবধানটা মাত্র 10 থেকে 11% মতো। এবং আরেক দিক আসার দিক হচ্ছে এবার যেগুলো সিটি কর্পোরেশন এরিয়াতে সেখানেও ভোটের ব্যবধান কিন্তু খুবই কম, মানে 11 দলীয় জোট এবং বিএনপির প্রার্থীদের মধ্যে। হয়তো তারা এটি ভাবছেন যে এই যে একটা অবস্থা এখন হচ্ছে, যদি এর মধ্যে আবার খুব তাড়াতাড়ি সময়ে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা দেওয়া হয়, হয়তো জনমতটা সেটা সরকার দলের বিরুদ্ধে গিয়ে
বিরোধীদের পক্ষে সেখানে আসতে পারে। অ্যাডভোকেট আতিক রহমান, আমরা একেবারে এখানে- উল্টোটাও তো হতে পারে। তাদের আসলে যে জনপ্রিয়তা, তাদেরকে এবারে সংসদ নির্বাচনে নির্বাচিত করলো, সেই জনপ্রিয়তাটা ধরে রাখবার জন্য দ্রুততম সময়ের মধ্যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, তারা আবার জয়ীও তো হতে পারেন। আমরা সেটাই চাচ্ছি। আমরা মনে করি সেটা সরকার প্রমাণ করুক যে যদি তারা জনবান্ধবী হন, যে আমরা ইলেকশন ফলাফল যাই হোক, আমরা যে অবস্থায় আছে যাতে জনগণ সেবাটা পায়। আমরা দাবি জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভা ইলেকশনটা দেওয়া হোক। এবং আমাদের কাছে মনে হচ্ছে বর্তমান বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় দলীয় প্রতীকে ইলেকশনটা, লোকাল গভর্নমেন্ট, এটা খুব বেশি যুক্তিসঙ্গত আসলে হবে না। কারণ বিগত সময় আমরা দেখলাম যেই পরিমাণ সহিংস, যদিও আওয়ামী লীগ একচেটিয়া নিজেরাই ইলেকশন করেছে, তারপর সেখানে দলে দলের ভিতরে আভ্যন্তরীণ সেখানে গোলযোগ হয়েছে, সেখানে হানাহানি ঘটনা ঘটেছে। আমরা মনে করি দেশের স্বার্থে এবং যদি এটাকে আমরা জনগণের প্রতিনিধিত্ব ইনশিওর করতে চাই, আমাদের কাছে মনে হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা দলীয় প্রতীকে না হয়ে যদি এটা আলাদা হয়, সেটাই জনগণের জন্য কল্যাণ হবে। কারণ একটা দলও যখন হয়ে যায়, যেটা আপনি প্রতিবেদনও বলেছেন, অনেক ধরনের সেখানে কিন্তু মানে অবস্থা হতো। আমরা মনে করি সেই অবস্থাগুলো থেকে আমরা এবারে বেরিয়ে আসছি। আমরা মনে অ্যাডভোকেট করি হাসান বেরিয়ে তারিক আসার চৌধুরী। জন্যই নির্দলীয়ভাবেই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হওয়া জি, প্রয়োজন। এই নির্দলীয় প্রতীকে এই নির্বাচনটি আসলে হবে কিনা স্থানীয় সরকার পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে সাধারণত বাংলাদেশের রাজনীতির জন্য। অন্তত পক্ষে তৃণমূল মজবুত না করে আসলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার করতে চাইবে কিনা, বিশেষ করে যদি আমি বিএনপির কথা বলি, তারা সংসদ নির্বাচনে জয়ী হয়েছে, এবারে তারা তৃণমূল পর্যায়ে পর্যন্ত যতক্ষণ তাদের জয় নিশ্চিত না হয় কিংবা তাদের অবস্থান মজবুত না করে তারা আদৌ স্থানীয় ভোট দেবেন কিনা, সেটি নিয়ে কিন্তু একটা বড় সমালোচনা চলছে। সেটি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাই আমার সহ আলোচকদেরকে এবং বিবিসির দর্শকদেরকে। দেখুন, আসলে স্থানীয় সরকার নির্বাচনকে আমরা বলে থাকি তৃণমূল গণতন্ত্র, এবং মানুষ যেহেতু সামাজিক এবং রাজনৈতিক জীব, মানুষ চাইলেই কিন্তু রাজনীতি নিরপেক্ষ থাকতে পারে না। অর্থাৎ আমাদের দেশের মানুষ কোনো না কোনোভাবে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রাজনীতি দ্বারাই প্রভাবিত। বাস্তবতা হলো এই, আমরা যদি নির্দলীয় প্রতীকেও নির্বাচন করি, রাজনীতি সেখানে থাকবেই। হয়তো প্রকাশ্যে মার্কাটা থাকবে না, কিন্তু রাজনৈতিক শক্তি, তার প্রভাব, তার প্রতিপত্তি এবং তার যে কাজ, সেটি কিন্তু বহাল থাকবে। আমাদের দেশের রাজনীতিকে একটা দায়িত্বশীল জায়গায় নেওয়ার জন্য রাজনৈতিক প্রোগ্রামকে তৃণমূলে নিয়ে যাওয়া দরকার। অর্থাৎ প্রতিটি ক্রিয়াশীল রাজনৈতিক দল একদম গ্রাসরুট লেভেলে সাধারণ মানুষের কাছে তার রাজনৈতিক প্রোগ্রামকে নিয়ে যাওয়ার জন্য এই স্থানীয় সরকার নির্বাচন একটা বড় সুযোগ, যেটা পার্লামেন্ট নির্বাচনের সময় অতটা ঘটে না, কারণ সেখানে এরিয়াটা থাকে অনেক বড়। ফলে আমরা যখন একটা কোয়ালিটি পলিটিক্সের কথা বলছি, ফলে কোয়ালিটি লিডারশিপকে গ্রাসরুটে নিয়ে আসার জন্য দলীয় প্রতীকে নির্বাচন হলে দলগুলো একটা বড় সুযোগ সেখানে পায়। তার দল, ছোট দল, বড় দল, সবাই কিন্তু তার মতো করে গ্রাসরুটে যাওয়ার একটা চেষ্টা করবে। সেই জন্য আমাদের সংবিধানের 59 অনুচ্ছেদে এবং 60 অনুচ্ছেদে আমরা যে সংবিধান প্র্যাকটিস করি এবং আমাদের মাননীয় এমপি যে সংবিধানের আওতায় শপথ নিয়েছেন, সেই সংবিধান কিন্তু খুব শক্তিশালী লোকাল গভর্নমেন্টের কথা বলে, এবং শক্তিশালী লোকাল গভর্নমেন্ট গণতন্ত্রের একটা বড় পিলার। তো সেই পিলারটাকে আপনি কিভাবে রাজনীতি নিরপেক্ষ রাখেন, যেখানে রাজনীতি সব কিছু নির্ধারণ করে? ফলে যে জায়গাটি হতে পারত বা হওয়া উচিত, সেটা হলো স্থানীয় সরকার ব্যবস্থার একটা আমূল সংস্কার, যে সংস্কারের মধ্য দিয়ে আপনার লোকাল গভর্নমেন্টের যে বাজেট, তার যে উন্নয়ন এবং আপনার যে বিভিন্ন ত্রাণ তৎপরতা ইত্যাদি কাজ যদি যত বেশি বেশি করে লোকাল গভর্নমেন্টকে দেওয়া যায়, তাহলে এমপিদের উপরে চাপটা কমে এবং এমপিরা বিতর্কের ঊর্ধ্বে থাকে। তারা তখন দেশ, জাতি এবং আইন প্রণয়ন ইত্যাদি নিয়ে ভাবতে পারে, এবং সেই জায়গাটা পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, সভ্য দেশ বা উন্নত গণতান্ত্রিক দেশগুলো, সেখানে দেখবেন লোকাল গভর্নমেন্ট অনেক শক্তিশালী। ফলে আমাদের সংবিধান যেই রাস্তাটি দেখিয়েছে, সেই রাস্তাটাকে আরও কিভাবে পাওয়ারফুল করা যায়, আরও কিভাবে শক্তিশালী করা যায়, এবং জনগণের দোরগোড়ায় সরকারের সেবাটাকে কিভাবে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ কমিউনিটি সার্ভিস, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, সব জায়গাগুলো শক্তিশালী। এবং সেটি আসলে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, সব রাজনৈতিক দলের যারা প্রার্থী হবেন, তাদের সবার ক্ষেত্রেই তো প্রযোজ্য। সেটি আসলে সব রাজনৈতিক দল, অর্থাৎ সরকারি এখন যে দল আছে তারা এবং বিরোধী রাজনৈতিক দলগুলো ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল আছে, তাদের তৃণমূল পর্যায় পর্যন্ত এই প্রস্তুতি কি আপনি দেখেছেন এখনো? দেখুন, আসলে আমি যারা সরকার গঠন করেছেন, এই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, তিনি একটি পরিকল্পনার কথা বলেছিলেন, এবং তেনার 31 দফা যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যেও দেখবেন একটা নিউ ডাইরেকশন কিন্তু আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই কিছুক্ষণ নতুনত্ব তিনি কিন্তু দেখাচ্ছেন, এবং আমার ধারণা যে পার্লামেন্টটি অতি শীঘ্রই বসতে যাচ্ছে,
তাদের হাতে কিন্তু একটা মহান দায়িত্ব এই ব্যাপারে অন্তত, যে তারা দেশটাকে কিভাবে গড়ে তুলবেন, অর্থাৎ জাতির সামনে কোনো ইতিবাচক নজির তারা স্থাপন করবেন কিনা, যেটা ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন অন্তত প্রোটোকল মুক্ত হয়ে যেটা কিছুটা হলো অন্তত একটা প্রতীকী বার্তা দিয়েছেন, সেটাকে প্র্যাকটিক্যাল বার্তা দেওয়ার জায়গা কিন্তু পার্লামেন্ট। এবং যারা বিরোধী দলে আছেন তাদেরও কিন্তু এখানে একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে, যে তারা আসলে মানুষের খেদমত করার জন্য যে ওয়াদা করেছেন সেই ওয়াদা বিরোধী দল হিসেবে তারা পার্লামেন্টে কিভাবে কন্ট্রিবিউট করছে সেই আজিজুল জায়গাটি ভাই, আমাদের হিলাল। দেখার জায়গা রয়েছে। এবং আগামী পার্লামেন্ট আমরা আশা করি সেরকম একটি গঠনমূলক জায়গাতেই স্থানীয় সরকার নিয়ে আলোচনাটি করবে। নিশ্চয়ই। আজিজুল ভাই হেলাল, নির্বাচন কমিশনার বলেছেন ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। এই একই ইস্যুতে জামায়াত আমির বলেছেন স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় লড়াই শুরু হবে, এটি হবে দ্বিতীয় বড় রাজনৈতিক লড়াই, তাই মাঠে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। একই বক্তব্যে তিনি এটিও বলেছেন বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা তাকে জানিয়েছেন সংসদ নির্বাচনের সময় জামায়াত পরাজিত হয়নি, বরং তাদের হারিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে তাহলে এই পুরো বিষয়টি কেমন হতে যাচ্ছে? না, সেকেন্ড যেটা বললেন যে তাদের হারিয়ে দেওয়া হয়েছে, এই কথাটা এখন বলা তো দুঃখজনক। বললে তো আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ শক্তি, আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করলাম, মানে ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি যেটার আপনার সুনাম হলো, আমরা সবাই কেউ কিন্তু কিছু বললাম, সবাই আমরা এটা মেনে এবং অ্যাকসেপ্টেবল করলাম যে একটা সুন্দর নির্বাচন হচ্ছে। এখন যদি এইটা বলেন যে হারিয়ে দেওয়া হয়েছে, আমরাও তো এরকম বলতে পারি, বললে কি হবে? বললে নির্বাচনটাই যে স্বচ্ছ হলো না, 24-এর গণ অভ্যুত্থান মিথ্যে হলো, এই জন্য পলিটিক্সে ম্যাচুরিটি অর্জন করতে হয়। এখন ওনারা প্রথম বিরোধী দলে আসছেন, বলছে কিছু কথা, এবং তৃণমূল পর্যায়ে এই যে নির্বাচনটা হবে স্থানীয় সরকার নির্বাচন, সেখানেও একটা মেসেজ দিলেন যে মনে হচ্ছে মেসেজটা মানে সংঘাতের আহ্বান করলেন, মারামারির আহ্বান মাঠে কোনো জায়গা ফাঁকা রাখা তার যাবে মানে না। কি? এগুলো হলো আপনার এই জন্য পলিটিক্সে কেবল ওনারা বিরোধী দল হলেন 53 বছরের এই প্রথম একটা সিঙ্গেল পার্টি হিসাবে। অর্থাৎ কথাবার্তা আরও মানে সুন্দর করে বললে ভালো হয়। আর আপনারা বলছেন যে স্থানীয় সরকার সিটি কর্পোরেশনগুলোতে আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। সিটি কর্পোরেশনগুলোতে যদি প্রশাসক না নিয়োগ দিতেন তাহলে এই সিটি কর্পোরেশনগুলো চলবে কিভাবে? কারণ কি, সিটি কর্পোরেশন থেকে যদি কোনো মিসম্যানেজমেন্ট হয় তো অ্যাকাউন্টেবল কে? এই সরকার। প্রশাসক থাকুক আর নাই থাকুক, কিছু হলে অ্যাকাউন্টেবল কি সরকার না? এতে করে নাগরিকরা আসলে আদৌ কোনো সহযোগিতা আপনার পাচ্ছেন? প্রশ্নটার উত্তর আপনি নিজে দেন। নাগরিকরা সুযোগ সুবিধা পাবে, নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো এখানে একটা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং বলা হয়েছে যে খুবই শীঘ্রই জুন মাসের পরে মানে নির্বাচন কমিশন ঘোষণাও করেছে। তো এই পর্যন্ত যত রকম ইনডিসিপ্লিন, যত রকম আপনার নাগরিক সেবা বঞ্চিত হবে, তার জন্য অ্যাকাউন্টেবল কে? কিন্তু যে অভিযোগটি না, আসলে না, অন্য দল আপনি করছে যে বলে accountable 6 কে? জন প্রশাসকই আসলে বিএনপির দলীয়। না, আমি কাকে দেব? আমি কি জামাতকে নিয়ে বসাবো, নাকি আওয়ামী লীগের নিয়ে বসাবো, নাকি এনসিপি নিয়ে বসাবো? অ্যাকাউন্টেবল করা হবে জামাত হবে। এই 3-4 মাসে যদি কোনো সমস্যা হয়, নির্বাচন আপনার সিটি কর্পোরেশনে যদি সেবা থেকে বঞ্চিত হয়, যা কিছু হয়, তার জন্য অ্যাকাউন্টেবল কি জামাত হবে, না এনসিপি হবে, না আওয়ামী লীগ হবে, না অন্য দল হবে? বিএনপি হবে। তাহলে বিএনপি কি আপনাকে বসাবে? বিএনপি তার যোগ্য লোকটাকে বসাবে। কারণ জবাবদিহিতা তো আমি করব, আপনি তো করবেন না। তাহলে আমি বসাবো। এখন আপনি বলবেন যেহেতু অনির্বাচিত সেহেতু এটাকে নির্বাচনে তাড়াতাড়ি আনতে হবে। নির্বাচনে কে জেতে? যতদিন না নির্বাচন হয় তার জন্য আমি অ্যাকাউন্টেবল হব না। ইভেন যদি নির্বাচনের পরেও কেউ বসে তার জন্য তো আমি অ্যাকাউন্টেবল হব, যেহেতু আমি সরকার। সুতরাং আপনি কথা বললেই তো হবে না। একটা কথা, জনগণ কতটা উপকৃত হবে যেটা বললেন, যখন সিটি কর্পোরেশনগুলো কাজ শুরু করবে, নির্বাচিত প্রতিনিধি এবং এই প্রশাসকরা কাজ শুরু করছে, এখন জনগণ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না জনগণ সেটা বলবে, না পারলে ভোট দিবে না। তো সিটি কর্পোরেশন নির্বাচনটা হবে। কিন্তু সেই দাবিটাই আসলে জামায়াত কিংবা এনসিপি করেছিল যে শুরুতেই কেন এই কেন বিএনপির কাকে আমি সরকার বললাম, বসালো, তখন কেন নির্বাচন দেওয়া হলো না? আমি হাসান তারিক বা অ্যাডভোকেট হাসান তারিক এবং আতিকের কাছে আমার বক্তব্য, আমি জবাবদিহি হব জনগণের কাছে, আমাকে জবাবদিহিতা করতে হবে। তা আমি আপনার লোকটাকে মনোনয়ন দেবো না, আমি আমার যোগ্য লোকটাকে দিব। এই প্রশ্নটা করি অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনারা যে বারবার আসলে এটি বলছেন যে কেন 6টি সিটি প্রশাসনে প্রশাসক নিয়োগ দেওয়া হলো বিএনপির দলীয় লোকদেরকে, আপনারা আসলে জবাবদিহিতা দিতেন কিনা যদি আপনাদেরকে প্রশাসক বানানো হতো? না, উনি জবাবদিহি দেবে কিভাবে? এটা প্রশ্নটাই হলো না। সুযোগ আছে উনি জবাবদিহি তাহলে আসলে কেন আপনারা দাবি বা করছেন যে সরকার কেন করবে। বিএনপি? আমরা যেটা বলি যে জনগণের প্রতিনিধি থাকার মধ্যে কল্যাণ। উনি কি জনগণের প্রতিনিধি? বিএনপির প্রতিনিধি হয়েছেন এখন।
খেয়াল করবেন এখন তো interim period। ইলেকশন করে আপনার এখন entry জনপ্রতিনিধি period, হওয়ার Dr. কথা Yunus ছিল। Dr. তাহলে এটা Yunus কিন্তু হয় না interim সেখানে। government ছিল না? আমরা মনে সে করি জনগণের as প্রতিনিধি। soon as possible যদি সেখানে ইলেকশনটা দেওয়া যায়, জনগণ যাকে ভোট দিবেন তারা দেখুন এখানে সুবিধা পাওয়া সেটাই যায়। তো বললেন সেটা আজকে বললাম বাড়ি তো হেলাল। আমি, সেটা যদি বললাম যদি তো। ইলেকশনটা সেখানে হয়, দেখুন এখানে অনেক সুবিধা আছে, কিন্তু উন্নয়নে অনেক সুবিধা আছে, দলীয় সুবিধা আছে, নানা উন্নয়নের প্রকল্প সেখানে হয়, এগুলো অনেক ধরনের। এবং আমরা মনে করি যে ইলেকশনের যে একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ, যাতে করে এই ইলেকশনে ওনারা দলীয় সুবিধা পেতে পারেন, তার জন্য একটা লক্ষ্যকে সামনে রেখে দলীয় প্রশাসকে নিয়োগ দেওয়া হয়েছে। যদি নিরপেক্ষ থাকতো হয়তো এই ধরনের ওনারা ফিল্ডটা সেভাবে তৈরি করা অর্থাৎ আপনারা বলার চেষ্টা করছেন এই 6 সিটি প্রশাসক সব সামনে স্থানীয় নির্বাচনে এমনও হতে পারে, দলীয় লোকেদেরকে- এমনও হতে পারে এখানে ব্যক্তিরাই Advocate কিন্তু আতিক, আবার নিরপেক্ষটা কে? ইলেকশন করতে পারেন। আজিউল বাড়ি হেলাল। নিরপেক্ষটা কে? আপনারা যদি বসাতাম, আপনি কি সবার কাছে নিরপেক্ষ হতেন নাকি? বলেন, আপনাকে বসালাম নিরপেক্ষ হিসাবে, বুঝলাম। তা আপনি যদি কাজটিকে না করতে পারতেন, আপনি তো জবাব দিতে হতেন, আপনি নাই ফায়ার হতেন চাকরিতে। তো আমি যদি গভর্নমেন্ট হই, তো আমার তো জবাবদিহি করতে হবে, তো আমার লোকটাকে আমি বসাবো। এখন বলেন যে লোকটা নির্বাচিত না, সেজন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্বাচনটা দিতে হবে, সেইটা বলা হচ্ছে। অযথা এটা মানে তর্ক সৃষ্টি করা, ওই যে পলিটিক্যাল ইম্যাচুরিটির একটা বিষয় আছে। দেখুন Maturity হেলাল ভাই, একটা এই বিষয় আছে। প্রক্রিয়াতে আপনি পৌরসভা কি করবেন? তাহলে পৌরসভা দলীয় দিয়ে দেন, উপজেলাতে দলীয় দিয়ে আপনার দেন, পুরসভার তো- ইউনিয়নে শোনেন, দলীয় দিয়ে দেন। না না, এটা যুক্তির খাতিরে যুক্তি দেখা যায়। যেহেতু সেখানেও পৌরসভা যেমন নির্বাচন তো পৌরসভা ঘোষণা করা হয়েছে। হচ্ছে, তাই না? আমার 6টা সিটি কর্পোরেশন ইম্পর্টেন্ট, 6টা সিটি কর্পোরেশন ইম্পর্টেন্ট না? এই 6টা সিটি কর্পোরেশন যদি মানুষ সুযোগ সুবিধা পায়, এবং পৌরসভা ইউনিয়নে এগুলো কিন্তু লোক আছে। উনি হাসানদারি, ওই যে আতিক, পৌরসভায় কিন্তু মেয়র আছে, ইউনিয়ন পরিষদে কিন্তু চেয়ারম্যান আছে। তো এদের ডেট শেষ হয়ে যাবে, নির্বাচন হবে, তাই না? জি, এরপর আসলে জামাত অযথা কিন্তু শুরুতে আপনার সিটি কর্পোরেশনে কি আছে কোনো? যেই জামাত আসলে মূলত যেই অভিযোগটি করেছে যে আপনারা আসলে 6 সিটি কর্পোরেশনে নিজেদের দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সামনের এই নির্বাচনটি কাকে দিব? আমি কি জামাতকে দিব? আমি একজন জামাতের নেতারা আতিকরে বসাবো সিটি না, কর্পোরেশন যেহেতু- উত্তরে, বসালি ও করবে, দেড় ও বছর করবে, চলছে, সেভাবে দিবেন। সরকারকে বিপদে ফেলাবে, আর সরকারে আপনি বলবেন সরকার ব্যর্থ, সরকার ব্যর্থ। অ্যাডভোকেট আতিকুর এই সমস্ত রহমান কথা বলতে বিরোধী হবে না দল তো। বা অন্য দল আসলে আসলে শোনেন, এইগুলো কথা বললে হবে? বিপদে ফেলতে চায় কিনা এখানে এই প্রশ্ন কোনো আপনার কাছে দলই রেখে না, একটু বিরতিতে যেতে কোনো চাই। দলই না, যেহেতু নিরপেক্ষ যদি সেভাবে থাকতো সেটা। বিরতি থেকে সে ফিরে নিরপেক্ষ আমি কে? আসবো নিরপেক্ষ আলোচনায়। এই যে জ্যোতিষ পাত নিবেদিত রাজকাহন নিচস্থ থেকে নিরপেক্ষ। বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি, জ্যোতিষ পাত নিবেদিত রাজকাহন দেখছেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, বিশেষ করে যেই 6 জন সিটি প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছে তারা 6 জনই বিএনপির, এবং সেটি নিয়ে বৈধতা নিয়ে রিটও আবেদন করা হয়েছে ইতিমধ্যে, আপনি সেটিও জানেন। যেটি বলছিলেন আজিউল বাড়ি হেলাল, যদি আসলে বিএনপির 6 জন প্রশাসক নিয়োগ না দেওয়া হতো তাহলে জবাবদিহিতার জায়গাটিতে আসলে কারা থাকতেন, আপনি কি মনে করছেন? দেখেন, আসলে নির্বাচনের পরে পরিস্থিতিটা পাল্টে গিয়েছে, এটাই স্বাভাবিক। এবং নির্বাচনের ফলে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের প্রতি আমাদের একটা রেসপেক্ট থাকবে, এটাই গণতন্ত্র। ফলে যেই অর্ডিন্যান্সের আওতায়, অর্থাৎ যে অধ্যাদেশটি আপনার 24 সালে হয়েছে, এবং যে অধ্যাদেশের 25 নম্বর যে সেকশন, যার আওতায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেটার স্পিরিটটা আমাদের বোঝা দরকার। স্পিরিটটা হলো এটি একটা অন্তর্বর্তীকালীন পর্যায়, এবং যথাসম্ভব দ্রুত একটা নির্বাচিত জনপ্রতিনিধির হাতে সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমাদের সমালোচনা করতে হবে বিএনপি সেই জায়গায় কোনো অহেতুক বিলম্ব করছে কিনা। সবেমাত্র একটা সরকার নির্বাচিত হয়েছে, তারা প্রথম অধিবেশনও করতে পারেনি পার্লামেন্টের। কারণ আগামী পার্লামেন্টের সামনে অনেক বড় চ্যালেঞ্জটা কীরকম, যে ইন্টারিম যে অধ্যাদেশগুলো করে দিয়েছে, এই যে দায় মুক্তি করে দিয়েছে, এই দায় মুক্তির দায় বিএনপি নেবে কিনা। এবং আপনি দেখেন যে 2টি শপথ হয়েছে, এটা নিয়ে একটা জটিলতা আছে, এটার কি ফয়সালা হবে। তারপরে দেখেন এই ইলেকশনে আমরা যে অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই, গণতন্ত্রের স্পিরিটটা কি, যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ। বিএনপির মতো বড় দল খুব কম সংখ্যক নারী প্রার্থী তারা নমিনেশন দিয়েছে, জামাত তো নীতিগতভাবেই সেটা সাপোর্ট করে না। তো ফলে এই জায়গায় আগামী যে ইলেকশন লোকাল গভর্নমেন্ট, সেখানে বিএনপিকে দেখানোর ব্যাপার আছে অনেক কিছু, যে তারা কত বেশি সংখ্যক নারী প্রার্থী দিল, কত বেশি সংখ্যক তারা ধর্মীয় সংখ্যালঘুদেরকে তারা স্থানীয় সরকারে প্রার্থী দিল, এবং কত বেশি সংখ্যক শ্রমিক, কৃষক, মেহনতি মানুষকে তারা প্রার্থী করতে পারলো। এর ফলে যারা মেজরিটি ক্লাস সোসাইটির শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, তারাই তো মেজরিটি। যারা পার্লামেন্টে যারা কোটিপতি, এলিটদের ক্লাব তো নয়। তো ফলে আমরা এলিটদের ক্লাবের বাইরে একটা পিওর গণতন্ত্র আনার জন্য কিন্তু লোকাল গভর্নমেন্ট, যেটা আমাদের দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করবে। তো ফলে তারেক রহমানের সামনে এগুলো কিন্তু চ্যালেঞ্জ, এটি তিনি করে দেখাতে পারেন। আমরা দেখতে চাইবো যারা বাংলাদেশের সাধারণ মানুষ, যারা আসলে একটা সুশাসন চায়, গণতন্ত্র চায় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, সেই দৃষ্টিভঙ্গিটা আগামী পার্লামেন্ট অধিবেশনের মধ্য দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থার একটা কার্যকর সংস্কার এবং কার্যকর নির্বাচনী তফসিল,
তার মধ্য দিয়ে আমরা সেটা দেখতে চাই। সেই জায়গাটিতে আসলে যতখানি সরকার দলীয় জায়গাটি থেকে আমাদের জন্য সহযোগিতা প্রয়োজন আছে, তেমনি বিরোধী যারা রাজনৈতিক দল আছেন তাদেরও তো একটা সহযোগিতা প্রয়োজন আছে। আজিজুল বারী সেখানে হেলাল, তো তাদের দার্শনিক পার্থক্য আছে, এখন সেই দার্শনিক পার্থক্য তারা ইতিমধ্যে বাড়িয়েছে না ঘুচিয়েছে, সেটাই আগামী এই পার্লামেন্ট বলে পার্থক্যটা দেবে। এখনো পর্যন্ত আসলে কথার বাকযুদ্ধে মনে হচ্ছে যে বাড়ছে। আজিজুল বারী হেলাল, এই বাকযুদ্ধটা যদি বাড়তে থাকে, যে দার্শনিক পার্থক্যের কথা বললেন আমাদেরকে, সেই পার্থক্যটা কি আমরা আসলে কমিয়ে নিয়ে আসতে পারবো, নাকি জামায়াতের সাথে বিএনপির এই দূরত্বটা আসলে বাড়তে থাকবে? না, বক্তব্য হলো যে আপনি যদি আপনার অস্তিত্বকে অস্বীকার করেন, জামাতে ইসলাম বিরোধী দল হয়েছে, বিএনপি জোট ক্ষমতা সরকার হয়েছে একটা পিসফুল ইলেকশনে পরে। এখন আপনি এসে বলতেছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকশন টেম্পারিং, তাহলে তো আপনি নিজেও অবৈধ হয়ে যাচ্ছেন, তাই না? এবং যে নির্বাচনটা সবাই অ্যাকসেপ্ট করছে ডোমেস্টিক্যালি এবং ইন্টারন্যাশনালি, এবং আমাদের এটা একটা অ্যাচিভমেন্ট জাতি হিসাবে। শেখ হাসিনা তো মনে করেছিল যে আমরা নির্বাচন করতে পারবো না, নির্বাচনের দিন গন্ডগোল হবে, নির্বাচন কত রকম স্পেকুলেশন ছিল, তাই না? লটস অফ স্পেকুলেশন। নির্বাচনের আগেও বলছে হবে কি না, কী হবে, কিন্তু আপনি দেখেন নির্বাচন পূর্বে এবং নির্বাচন পরে, প্রি এবং পোস্ট ইলেকশন ভায়োলেন্স যে কোনো নির্বাচনের তুলনায় শান্ত ছিল না সব কিছু, তাই না? তাহলে এখন যদি আপনি এই কথাগুলো বলেন, তাহলে নিজের অস্তিত্বকে অস্বীকার করেন, নির্বাচনকে, এটা তো এক ধরনের জুলাই সনদ গণঅভ্যুত্থানের সাথে ইস্যুতেও তো তামাশা। জামায়াত ইসলামী এই অভিযোগ করেছে। হ্যাঁ, জুলাই জুলাই সনদকে সনদটাতেও আমরা সংসদে আলোচনা করব বলছি না, সংসদে আলোচনা হবে এটা নিয়ে। তাহলে আমরা মানলাম না টা কি? আপনি আগে কিছু ফোরকাস্ট করছেন যে জুলাই সনদ মনে হয় আমরা মানব না। আরে আলোচনা তো করবই, কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক, কোনটা রেলিভেন্ট, কোনটা ইররেলিভেন্ট, কোনটা সাংঘর্ষিক মানে টু দ্য কনস্টিটিউশন, আমরা সব আলোচনা করব। আগের থেকেই আপনি মন্তব্য করছেন। এইটা করলে তো আপনার আমাদের ওই যে গণতন্ত্রের যে ধারাবাহিকতা, সাইকেল, যে আপনার একটা দুটো চাকা থাকে, একটা চাকা যদি এরকম ডিস্টার্ব হয় চলতে, তাহলে তো গণতন্ত্রই চলতে হবে না। আবার 2015 সালে আওয়ামী লীগ যে আইন সংশোধন করে দলীয় পরিচয় এবং প্রতীকে নির্বাচন হ্যাঁ, করার এটা কথা একটা ভালো বলেছে, প্রশ্ন আপনি বলছেন। এটা আমি ওই যে সেটি বিএনপির আমলে এসে পরিবর্তন হবে কিনা, একজন ছাত্র নেতা, তার সাথে আমি ঐক্যমত দৃঢ়ভাবে। যে আমি এর আগেও আওয়ামী লীগ যখন করছে তখনও আমি এই টেলিভিশনে বলেছি যে স্থানীয় সরকার কখনো দলীয় প্রতীকে হওয়া উচিত না। স্থানীয় সরকারের একটা কম্পিটিটিভ নির্বাচন হবে, জনপ্রিয়তার বিচার হবে। এখানে দেখা যাচ্ছে এক দলেতে 2-3 জনও দাঁড়াতে পারে, তাই না? ওদিক তো জামাতে দেখলাম সুবিধা, ওদের তো আছে, ওরা তো ওই যে সেনাবাহিনীর ট্রুপসের মতো, তুই দাঁড়াবি আর কেউ দাঁড়াবে না। এই আর পরিস্থিতিতে আমাদের দলে তো নতুন করে ডেমোক্রেসি, কৌশল আমাদের নির্ধারণের নির্দেশ আপনি দিয়েছেন দেখেন না, জামায়াত আমাদের দল হলো একটা ডেমোক্রেসি, যে সবাই একটা স্বাধীনভাবে কথা বলতে পারে। ওদের তো ক্যাডার ভিত্তিক রাজনীতিক, মানে আমি ক্যাডার বলতে মাস্টার, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল। ওদের ওই যে উপরে বস ইয়েস তো অল আর ইয়েস, এখানে আর ডেমোক্রেসির কোনো চর্চার জায়গা থাকলো না। কিন্তু এই যে যেগুলো গণমুখী দল যেগুলো ক্যাডার ভিত্তিক দল না, এই আতিক ভাইকে দলটাও কিন্তু অনেকটা ক্যাডার ভিত্তিক ছিল। তার আতিক ভাই, এই যে কমিউনিস্ট পার্টি, ওরাও কিন্তু ক্যাডার ভিত্তিক দল। কিন্তু গণমুখী দলগুলো কিন্তু ওই যে বস বললো যে ইয়েস অল উইল নট বি ইয়েস, তারা ওইখানে বক্তব্য দেবে যে এটা কেন ইয়েস হবে, বার্গেইন হবে, আর্গুমেন্ট হবে, তারপর দেখা যায় 2-3 জন নির্বাচনে লড়াইটা আরো বেশি যুদ্ধের হতে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটা বলছি, স্থানীয় সরকার নির্বাচনটা যাতে আপনার দলীয় প্রতীকটা ব্যবহার না করায়, দলের লোকজনই দাঁড়াবে, সাধারণ মানুষও দাঁড়াবে, দেখা যাবে কে পপুলার, কে যোগ্য, মানুষ বিচার করবে। এই নির্বাচনটা আমাদের দেশে আমি দেখলাম যে স্থানীয় সরকার নির্বাচনটা খুবই ভাইব্রেন্ট ছিল। আপনার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হঠাৎ করে যখন আওয়ামী লীগ এসে এই নির্বাচনটাকে একদম 12টা বাজায় দিয়ে গেছে আমার দৃষ্টিতে এটা। সুতরাং আমি মনে করি যে আমার দলও, আমার ধারণা, আমার সাথে আমার এই বক্তব্য, আমার দলেরও এই ধরনের বক্তব্য, আমার ধারণা যে স্থানীয় সরকার নির্বাচনটা আপনার দলীয় প্রতীকে হবে না। অ্যাডভোকেট আতিকুর রহমান, অন্তত এই জায়গাটিতে জামায়াত এবং বিএনপির চাওয়া পাওয়াটা মিলে গেছে, কিন্তু বিভিন্ন ইস্যুতে আপনাদের মধ্যে দূরত্বও বাড়ছে। ইতিমধ্যে জামায়াতের আমিন এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এখনকার রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে কৌশল নির্ধারণের নির্দেশনাও দিয়েছেন, এবং একটি শুরুতে আসলে তিনি যে কথাটি বলেছিলেন যে রাজনৈতিক লড়াই, তাই মাঠে কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, এটিকে এক ধরনের আসলে সংঘাতের আহ্বান বা হুমকি স্বরূপ বলার চেষ্টা করেছেন আজিজুল বারী হেলাল, তাই কি? দেখুন, আমি প্রথম যেটি বলি, হেলাল ভাই বলেছেন যে ডেমোক্রেসি আমাদের এখানে কম। আমরা মনে করি ডেমোক্রেসি বাংলাদেশের এক্সাম্পল হচ্ছে জামাত ইসলামী। আমাদের সব নেতৃত্ব নির্বাচন আমরা টাইমলি করি, আমাদের জনশক্তিরা রোকনরা ভোট দিয়ে তাদের আমিন নির্বাচন করার সুযোগ পান। লোকাল গভর্নমেন্টও ঠিক,
আমাদের একটা বাছাই প্রক্রিয়া চলছে এখনও স্থানীয় পর্যায়ে, একদম তৃণমূল থেকে মতামত নিয়ে সেখানে একটা প্যানেল হচ্ছে, সেখান থেকে দলের যারা নীতি নির্ধারণ তারা সেটা নির্ধারণ করে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু কাউকে অটো ঘোষণা দিয়ে দিই না, মানে দল মনে করলো অমুক প্রার্থী তা নয়, একদম তৃণমূল থেকে আমাদের জনশক্তিদের মতামত নিয়েই কিন্তু সেই প্রার্থী ঘোষণা হয় বলেই কেউ দলের সিদ্ধান্তের বাইরে যান না। আর ওনাদের মধ্যে দলের অনেকের ব্যক্তিকেন্দ্রিক সুবিধা থাকে, পরিবার কেন্দ্রিক সেখানে সুবিধা থাকে, যার জন্য সেখানে বিদ্রোহী প্রার্থী হয়। জামাত ইসলামী সকলের মতামত নিয়ে কাজটা করার কারণে কিন্তু, এবং সকল জনশক্তিরা সেখানে তার মতামত পেশ করার সুযোগ পাওয়ার কারণেই আমাদের শৃঙ্খলাটা বজায় থাকে এবং গণতান্ত্রিকভাবেই কিন্তু সেখানে আমরা প্রার্থী ঘোষণা করে থাকি। দ্বিতীয় যেটি আমাদের দলীয় আমির বলেছেন, দেখুন আমরা এখন মানে সংসদের বিরোধী দল, স্বাভাবিকভাবেই আমরা বলেছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। দেখুন আমরা কেন বলেছি এটি, আমি অনেক শোতে বলেছি যে আমাদের যখন লন্ডন বৈঠকটা হয়েছে তখন থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। প্রমাণ কীভাবে পেলাম? ইলেকশনের আগে বললেন যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। ডক্টর খলিল সাহেব যিনি লন্ডন বৈঠকের মূল তিনি মানে আয়োজন করেছেন, তাকে যখন এসে আপনি পররাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন তাকে পুরস্কৃত করা হয়েছে। উনি হয়তো একটা মেকানিজম করেছেন, করে টোরে এসে নতুবা এটি কেন হলো, এটি একেবারে একটা অনৈতিক কাজ হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আপনি পুরস্কৃত করেছেন কেন? পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তাহলে কি আপনারা বলবার চেষ্টা করছেন আমি যে আজকে বিএনপি দেখলাম, এখানে সমঝোতার দেখুন ভিত্তিতে জয়ী হয়েছে? আমি আজকে দেখলাম একটা টিভি চ্যানেলে সাবেক উপদেষ্টা বলেছেন রেজওয়ান হাসান, তিনি বলেছেন যে আমরা সেটা করেছি যাতে করে তারা মেন স্ট্রিম হতে দেইনি। দেখুন উনি উপদেষ্টা ছিলেন, ওনাকে কোশ্চেন করা হয়েছে যাতে বিরোধী দলে আমরা থাকি, যাতে আমরা গভর্নমেন্টে আসতে না পারি। কিন্তু উপদেষ্টা বলেন তিনি জামাতকে মেইন স্ট্রিমে আসতে দেননি। তার মানে নিঃসন্দেহে তারা সুনির্দিষ্টভাবে যাতে করে বিএনপি তারা 2/3 মেজরিটি পায়, যাতে করে জামাতের সিটটাকে আরও কমিয়ে আনা যায়, যাতে করে জনগণের সত্যিকার প্রতিফলনটা ঘটতে না পারে। আমরা আগেও বলেছি সরকারের মধ্যে কিছু উপদেষ্টা ছিলেন যারা দলবাজ, এটি এখন প্রমাণ হওয়া শুরু হয়েছে, সময় লাগে। এই নামগুলো কেন আমরা নাম বলি দেশের স্বার্থে, আমরা যাতে দেশ ঠিক থাকে। কিন্তু এখন বোঝা যাচ্ছে খলিল সাহেব পুরস্কৃত হয়েছেন, রেজওয়ান হাসানরা এখন মুখ খুলেছেন, এরাই কিন্তু সেখানে থেকে ছিলেন উপদেষ্টা, গুপ্তভাবে তারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য যে মেকানিজম করেছেন। আমি নেক্সট আপনাকে আসতে দেখুন, যদি আমরা এখানে বলি এখন যিনি হালাল ভাই বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন হয়েছে, 50% জনগণের ভোট বিএনপি পেয়ে তারা সরকার গঠন করেছে। একই দিনে যেই জনগণের ভোটে ওনারা ক্ষমতা এসেছেন, সেই জনগণ যখন পায় 70% তারা গণভোটে রায় দিল, তো সেটা মানতে অসুবিধা কোথায়? ওনারা ডেপুটি স্পিকার আমাদেরকে অফার করতেছেন, আবার সেখানে দেখলাম কোর্টে গিয়ে আবার রুল দেওয়া হয়েছে। এটি কেন হচ্ছে? যদি আপনি জনগণের ভোটে ক্ষমতা এসে থাকেন, তাহলে যেই গণভোট নিয়ে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, যার কারণেই তো এখানে গণভোট হয়েছে, এবং জনগণ যেখানে গণভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান করেছে, সেখানে নানাভাবে এখন বিএনপির মতো করে সংস্কার হইতে হবে। জনগণ মনে করে এই ইন্টারিম গভর্নমেন্টে ছিল নির্বাচন, ওনারা নির্বাচনটাকে মেনে নিয়েছেন সুন্দরভাবে, ওনারা সংস্কারটাকেও আগ্রহী না, ওনাদের মতো করে সংস্কার চাচ্ছেন, জনগণের মতো নির্বাচন মেনে নিয়েছেন সুন্দরভাবে। এখন কেন বলছেন যে উপদেষ্টা গুপ্ত হয়ে বিএনপিকে জয়ী করে দিয়েছে? আমার বিরতির সময় আমরা জামাত ইসলামী গঠনমূলক কাজ করতে চাই, আমরা যুক্তি বিরোধিতা আমরা করতে চাই, কিন্তু যেটি সত্য ঘটনা উপস্থাপন না করে জনগণের দায়িত্ব আমরা সেখানে পালন করতে পারি। যারা বলেছে যৌক্তিক বিরোধিতা করতে চাই জামাত ইসলামী, তার মানে আসলে এই সংকটটা রয়ে গেল যে এই বিএনপিকে আসলে জাতীয় নির্বাচনে উপদেষ্টারা গুপ্ত হয়ে জয়ী করে দিয়েছেন, সেই বিএনপির অধীনে স্থানীয় সরকার নির্বাচন কেমন হবে বুঝতে পেরেছি। আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। প্রাথমিক দ্বিতীয় রাজকাহন দেখছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্থানীয় নির্বাচন নাকি দলীয় প্রতীকে নির্বাচন হবে সেটি নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি এই নির্বাচনে অর্থাৎ আমাদের জাতীয় নির্বাচনে বিএনপি আসলে নানানভাবে সমঝোতার ভিত্তিতে জয়ী হয়েছে, যে অভিযোগটি জামায়াত ইসলামী করছে সেই একই সমঝোতার ভিত্তিতে তারা স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হতে চায়। এরকম পরিস্থিতি হতে থাকলে সংঘাতের সংখ্যাও আসলে বাড়ছে কিনা? দেখেন, আমি গোটা বিষয়টাকে একটু ইতিবাচকভাবে দেখতে আগ্রহী। মানুষ কিন্তু সংঘাতকে না বলে দিয়েছে। দেখেন, সারা বাংলাদেশে মবের বিরুদ্ধে একটা জনমত সৃষ্টি হয়েছে, এবং যারা সরকার গঠন করেছে তারাও মবের বিরুদ্ধে বলছে, যারা বিরোধী দলে আছে তারাও এখন মবকে সমর্থন করতে পারছে না, এবং যারা অন্তর্বর্তী ছিল ইন্টারিম তারাও বলছে আমরা মব করি নাই, তারা তো অবাক করছে, 2 হাত ধরে মাপ চাচ্ছে। কাউকে দায় মুক্তি দেওয়া যাবে না, কারণ সংঘাত
কোনো সমাধান নয়। আমরা দেখতে পাচ্ছি যে ইরানের যে হামলা হচ্ছে, এটাও কিন্তু এই হামলাও কিন্তু কোনো সমাধান নয়, আমরা এটা নিন্দা জানাই। কিন্তু আগামী জাতীয় এই স্থানীয় সরকার নির্বাচন, এটা মানুষ উন্মুখ হয়ে তাকিয়ে আছে পার্লামেন্টের দিকে। আমরা চাইবো পার্লামেন্ট এমন একটা স্মার্ট স্পিকার দেবে, এমন একটা পার্লামেন্ট নেতা তৈরি করবে যারা জাতির সামনে একটা দিক নির্দেশনা দিতে পারে, এবং সংঘাতটা কিন্তু ওখান থেকেই বন্ধ হবে। অর্থাৎ পার্লামেন্ট যদি একটা গঠনমূলক জায়গায় যেতে পারে, স্থানীয় সরকারের প্রভাব পড়বে, কিন্তু পার্লামেন্ট যদি একটা দুর্বল মেধাহীন দিক নির্দেশনা দেয়, তাহলে কিন্তু তার একটা প্রভাব তৃণমূলেও পড়বে। সে কারণে জনাব তারেক রহমানের সামনে সংসদ নেতা হিসেবে, সরকারি দলের প্রধান হিসাবে, এবং যিনি স্পিকার হবেন তাদের উপরে, বিরোধী দলের উপরে, আমাদের এমপি সাহেবদের উপরে বিরাট দায়িত্ব। সংঘাতকে মিনিমাইজ করতে হয়, সংঘাতকে কখনো উস্কায়া দিতে নাই। তো মিনিমাইজ করার জন্য পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো অপেক্ষাকৃত ক্লিন ইমেজের লোকগুলাকে দল থেকে নমিনেশন দেওয়া। ওনারা যেটা বলছেন যে নির্দলীয় করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকম কোনো মাসালা কিন্তু নাই। কারণ আপনি দেখবেন নির্বাচনের পরে যখন নিউজ হবে পত্রপত্রিকা, আপনারাই নিউজ করবেন যে এতটি পৌরসভায় বিএনপি এতটিতে জয়ী আর জামাত বা অন্যান্য দল এতটিতে জয়ী, তখন কিন্তু কেউ বলবে না যে এটি একটি নির্দলীয় নির্বাচন হয়েছিল। তখন ওইভাবে দলীয় হিসাবটাই হবে, কার প্রভাব কত ছিল। এই দলীয়করণ আবারও দেশে শুরু হয়েছে, এই অভিযোগ করা হয়েছে এনসিপির পক্ষ দলীয়করণ আর থেকে। দল করা কিন্তু এক জিনিস না। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, বারবার আসলে অভিযোগের রাজনীতিতে আমরা ফিরে যাচ্ছি কিনা, নাকি আসলে যেই আহ্বান ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনার করেছেন, ঈদের পরে হয়তো স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে, সেই পর্যন্ত আপনারা আসলে অপেক্ষাটুকু করতে পারতেন যে কেমন নির্বাচন হয় আমরা দেখি? দেখুন, আমরা যারা রাজনৈতিক দল করি আমাদেরকে সময় মতো কিন্তু বক্তব্য দিতে হবে। আমরা মনে করি জনগণ যে প্রত্যাশা, সেই কথাগুলো আমাদের বলা প্রয়োজন, এবং সেটি আমাদের জায়গা থেকে আমরা বলবো। আমরা এখনও বলছি খুব দ্রুত সময়ের মধ্যে সরকার উদ্যোগ নেবেন যাতে করে সেখানে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা দেওয়া যায়। দল হিসেবে আমরা প্রস্তুত না, যেটা আমরা দলীয় আমি যারা বলেছেন, দেখুন আপনারা এটাকে ভিন্ন অর্থ করার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন আমাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন, সেটা একটাভাবে হয়েছে, এবং জামাত করে ইলেকশন কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করিনি। আমরা বলেছি ইলেকশন দিনের বেলায় সুষ্ঠু হয়েছে, কিন্তু রাতের অন্ধকারে 50 থেকে 52টি সিটে এক শ্রেণীর আইনশৃঙ্খলা বাহিনী এবং আমি নিজে বাস্তব সাক্ষী, তো সেটি রেজাল্ট শিট সব আমাদের হাতে আছে। রাত 9টা আমরা পেয়ে গেছি। সেই ফলাফল যদি ভোর 4টা পর্যন্ত ওনারা স্থগিত রাখেন, কেন রেখেছেন? বহু জায়গায় দেখলাম ঘষা মাজা করেছে, মানে আটজন ক্যান্ডিডেট সেখানে আছেন, দানের শীষ প্রতীক কোথাও 1কে 7 করা হয়েছে, কোথাও আপনার 1কে 9 করা হয়েছে। এটি করেছেন, এটি সুযোগ অস্বীকার করার, এবং এটি করেছেন বলেই কিন্তু যেখানে 3,000 ভোটে, যেমন আমাদের যারা বিরোধী দল আমরা ছিলাম 90 থেকে শুরু করে 5,000 ভোটের ভিতরে আমরা 50টি আসনে হেরেছি। এটি খুবই যৌক্তিক, নিজস্ব একটা অ্যাসাইনমেন্টে, এবং তারা ফলাফলকে তারা কি করেছেন, পরিবর্তন করেছেন। এবং আমরা দেখলাম মিডিয়া টায়াল হয়েছে, আমি আপনার মিডিয়াতে বলছি, রাত 9টা পর্যন্ত যখন সব জায়গায় জামাতের বিজয় আমরা দেখলাম, হঠাৎ করে সব গণনা বন্ধ। ঢাকার 17 আসন যেখানে আমাদের প্রধানমন্ত্রী ইলেকশন করেছেন, 20-25টা কেন্দ্রের ফলাফল এখনো ঘোষণা করা হয় নাই, মিডিয়া ওনাকে ইলেকশন করেছে। কেন এটি হয়েছে? আমরা মনে করি এর পিছনে মিডিয়া টায়াল ছিল, যাতে করে আগেই একটা জনগণের মেসেজ অমুক বিজয়ী হয়েছেন, এবং বহু জায়গায় আমাদের প্রার্থী বিজয়ী হয়েছেন, মিডিয়া এসেছে, হঠাৎ করে আবার তিনি কী হয় পরাজিত হয়েছেন। কেন এটি হয়েছে? তবে রাত 9টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত এই সময়টার ভিতরে ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারের যোগ সাজসের একটা অংশ তারা করেছেন। আমরা মনে করি এই অবস্থার পরিবর্তন হতে হবে। আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী দিনে রাতের বেলায় কেন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, আমরা কোনো কর্মকর্তাকে আমরা দেখেছি রাতের অন্ধকারে তারা আমাদের তাড়িয়ে দিয়েছেন। যেখানে যখন ইঞ্জিনিয়ারিং শুরু হয়েছে, বোর্ড কেন্দ্রে কাউকে থাকতে দেওয়া হয়নি, তখনই আমাদের সন্দেহ হয়েছে এখানে কিছু একটা হবে। কোটা দেশে এমন হয়েছে, যেই জায়গায় হয়েছে আমরা দেখতে চাই না। আমরা মনে করি আমাদের লড়াই শুরু হবে, বাংলাদেশের এমন কোনো জায়গা থাকবে না, সব জায়গায় জামাত তার সেখানে নমিনি দিবে। আমরা শক্ত লড়াই করব, এবং জনগণের যে ম্যান্ডেটটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেটা আমরা এখানে আদায় করার চেষ্টা আমরা করব। পরিষদে গুপ্ত হয়ে আপনাদেরকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সময় নেই, আমি দুটো প্রশ্নের উত্তর দেব। এই যে ইলেকশন নিয়ে যে এত সব কথাবার্তা বলা হচ্ছে, এটা তো টোটালি রিডিকুলাস। কিন্তু যেটা সত্য, এতদিন আমি ভেবেছিলাম যে এইসব নির্বাচন নিয়ে কথা বলা মানে হাসিনার দিকে পয়েন্ট যাওয়া, কিন্তু কতগুলো কথা না বলে আর পারছি না। ইলেকশনের আগের দিন রাত্রে কিন্তু টাকার বস্তা ধরা পড়েছে। জামাত এত টাকা পেল কোথায়? হাজার হাজার 2,000, 3,000 টাকা দিয়ে বস্তির ভোট যেভাবে কিনেছে, বাংলাদেশের স্বাধীনতার পরে
বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, কেউ এই রকম মানে মানুষের রায়কে লোভ দেখিয়ে তাদের গরিবত্বকে টাকা দিয়ে কিনে নিনি। এই বাংলাদেশে ফার্স্ট আমি দেখলাম জামাত টাকার বিনিময়ে গরিব মানুষের ভোটগুলোকে মানে কিনে নিয়েছে, অন্য অন্য মানুষের ভোট কিনে নিয়েছে। আমি ধরা পড়েছে না, দেখছেন টেলিভিশনে কীভাবে 1000 টাকা নোট বেরোচ্ছে। আমি তো বিভিন্ন এলাকায় মানে টাকার বস্তা ধরেছে, সেনাবাহিনী বলুক যে কত টাকার বস্তা জামাতের ধরা পড়েছে, এবং তারা মানুষকে টাকা দিচ্ছে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা সবাই 1000। এই কালচার বাংলাদেশে আজ পর্যন্ত ছিল না। এই প্রথম জামাত মানুষের ভোট কেনা শুরু করেছে, যেটা আমাদের ভবিষ্যতের জন্য একটা জঘন্যতম ঘটনা হবে, যে মানুষ তখন টাকা যার সে ভোট। এবার জামাত অভিযোগ করছে যে সেকেন্ড আপনারা উপদেষ্টা পরিষদে গুপ্ত হবে এই আবার আমি বলি, আপনার প্রশ্নের উত্তর দেবো যদি সময় থাকে। এবার বলছি যে জামাতে নাকি গণতন্ত্র আছে, বলেন তো ব্যাঙের সর্দির মতো অবস্থা। জামাত আজ পর্যন্ত একটা উদাহরণ দেখাক যে তারা কোনো সম্মেলন ওপেনলি করেছে। আমরা যেমন বিভিন্ন রাজনৈতিক দল বলি যে আজকে দ্বিবার্ষিক সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন, মিছিল করি, র্যালি করি, তারপরে ওখানে কাউন্সিলর আসে, গন্ডগোল হয়, আবার গন্ডগোল হয়ও না, কে কারে ভোট দিচ্ছে, মানে সবাই প্রার্থীরা আবার ভোটার লিস্ট টাঙ্গায় যে আমি এই মার্কায় দাঁড়াইছি, আমার সেক্রেটারিকে ভোট দাও। জামাত করে কি রাতের বেলায় জিনের আসর বসে একটা, ওই আসরে বলে যে লক্ষ্মীপুরের অমুক নেতা হবে, সিরাজগঞ্জের অমুক নেতা হবে, বাড়িতার দেখা যাচ্ছে রাঙ্গামাটি ছাত্র দলের ছাত্র শিবির আমি দেখেছি, বাড়িতার রাঙ্গামাটি, প্রেসিডেন্ট সে খুলনা মহানগরীর, বাড়িতার নীলফামারী, প্রেসিডেন্ট সে দিনাজপুরের। হইল আমি আজকে না, আপনারা বলুক না কাস্টমার তন্নি, আপনি রাজনীতি যদি পর্যবেক্ষণ করেন আজ পর্যন্ত জামাতের কোনো সম্মেলন ওপেনলি দেখেছেন? তারা কি বলে না ওপেন সম্মেলন দেখেছেন? তারা রাতের বেলা একটা মিটিং করে, একটা আসর বসায়, সেখানে নির্ধারণ করে যে সকালে উঠে পত্রিকায় বলে যে ঢাকা মহানগরী প্রেসিডেন্ট অমুক। অর্থাৎ এইগুলো হলো ক্যাডার ভিত্তিক সংগঠনের কালচার। এই জনাব এগুলো হলো আপনার একটা কাল্ট তৈরি করেছে জামাত। কমিউনিস্ট পার্টি ওপেন দ্য ডায়ালগ করেন, এটা আমি ঠিক আছে। জামাত আসলে ওপেন হালাল ভাই আমাদের সেই প্রত্যাশাই রাখতে চাই, স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের মতন হোক সেই প্রত্যাশাও রাখতে চাই। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন। ডিবিসির সঙ্গে থাকুন।